নির্বাচন কমিশনের অফিসে গিয়ে জানিয়ে এসেছি, আগে 60 লাখের সমাধান করতে হবে, তারপরে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করতে হবে। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ থেকে কি কথা একবারও শুনেছেন আপনারা? শুনেছেন? উনি কিন্তু ধর্নায় বসেছেন, কবিতা আওড়েছেন, অনেক বুদ্ধিজীবীদের খুঁজে পাওয়া যাচ্ছিল না, মার্কেটে বুদ্ধিজীবী শেষ হয়ে গিয়েছিল, মার্কেটে নিয়ে আবার নতুন করে খুঁজে পেলাম। তারা অনেক কথা বললেন, মমতা ব্যানার্জির মুখ থেকে একবারের জন্য শুনলাম না আগে সমাধান পরে নির্বাচন। আপনাদের বলবো, এই আওয়াজটা তুলতে হবে সমাজের প্রত্যেকটা স্তর থেকে। নওশাদ সিদ্দিকীর নাম অ্যাডজুডিকেশনে আসেনি, এসআইআর এর অ্যাডজুডিকেশন সব থেকে বড় সমস্যা। এখন মানুষ ওয়াকাফ ভুলে গিয়েছে, ওবিসি ভুলে গিয়েছে, আপনার ছেলের চাকরি হবে কিভাবে ভুলে গিয়েছে, আপনার মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থান কোথায় যাবে ভুলে গিয়েছেন। এখন আপনার ভোটার লিস্টে নাম থাকবে কি থাকবে না, যদি না থাকে পরবর্তীতে নাগরিকত্ব থাকবে কি থাকবে না, এই চিন্তা আপনাদের মাথায় ঘুরছে, তাই না? আমি ডে ওয়ানে এসআইআর নিয়ে কি বলেছিলাম? আতঙ্কিত হবেন না, আজকেও বলছি আতঙ্কিত হবেন না। আতঙ্কিত হলে যে জায়গায় নিয়ে যে দাঁড় করিয়েছে সেই জায়গা থেকে আপনি ফিরে আসতে পারবেন না। কারণ এই জায়গায় নিয়ে যে দাঁড় করানোর জন্য নির্বাচন কমিশন সরাসরি যে দায়ী, তার সাথে সাথে দুটো সরকার দায়ী, একটা কেন্দ্রের বিজেপি সরকার আর একটা রাজ্যের তৃণমূলের সরকার। আমরা বারবার একটা কথা বলেছিলাম যে সাপ হয়ে দংশে ওজা হয়ে ঝাড়বে না তো। বারবার একটা কথা বলেছিলাম, ওয়াকাফ মানবো না করতে করতে ওয়াকাফের আইন কিন্তু মেনেছে, অর্থাৎ ওয়াকাফ কে খেয়েছে, এসআইআর কে কিন্তু খেয়ে নেবে বলেছিলাম। আজকে মিলছে তো? তারপরেও বলছি, আপনাদের বিধায়ক চুপ করে বসে থাকার ছেলে নয়। আজকে সুপ্রিম কোর্টে যে ওয়েবসাইট আছে, ডেইলি কেস যেখানে আপলোড হয়, আজকে কোন কোন কেস হলো বা আগামীতে হবে, যে ওয়েবসাইটে আপলোড হয় সেই ওয়েবসাইটে গিয়ে দেখুন, ভাঙড়ের বিধায়ক এই ভাঙড়ের 11,500 অ্যাডজুডিকেশন, আপনার তারপরে সুজাপুরের, মালদার, দিনাজপুরের, কুচবিহারের সব মিলিয়ে যে 60 লক্ষ অ্যাডজুডিকেশন হয়েছে, এটা নিয়ে অলরেডি আমি মমতা ব্যানার্জির আগে কিন্তু সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছিলাম। তবে হ্যাঁ, আমি কালো জামা পরে, কোর্ট গ্রাউন্ড পরে চিফ জাস্টিসের সামনে সওয়াল করতে পারিনি, কিন্তু আমি আমার প্রতিনিধি হিসাবে সুপ্রিম কোর্টে পাঠিয়ে দিয়েছিলাম। তার প্রমাণ আমি দিচ্ছি। বলতে পারে যে নওশাদ ভাই মিথ্যা কথা বলছে, আমি তথ্য দিয়ে কথা বলি, আপনারা ভালো করে জানেন। কিভাবে সমাধান হবে সেটা বলবো, আগে একটা জানা দরকার। আমার ডায়েরি নাম্বার, কেস নাম্বার আমরা যেটা বলি, সুপ্রিম আইনি ভাষা ওটাকে ডায়েরি নাম্বার বলে। সুপ্রিম কোর্টে আমার ডায়েরি নাম্বার 68,938/25, অর্থাৎ 2025। আর মমতা ব্যানার্জি যে মামলাটা করেছে সেই মামলা নাম্বারের পাশে দেখবেন অবলিক দিয়ে 2026। নিশ্চিতভাবে এটা প্রমাণ হচ্ছে আমি মমতা ব্যানার্জির আগে সুপ্রিম কোর্টে গিয়েছিলাম বাংলার মানুষের ভোটাধিকার যাতে রক্ষা করা যায়। যেভাবে এসআইআর এর ফর্ম ফিলআপ কিভাবে করতে হবে দেখিয়েছিলাম, তোমরা ওখানে দাঁড়িয়ে থেকে বাকিদের দিকে চলে আসো। আচ্ছা, আমি কি বল, লাইন দিয়ে বসে গেলে ভালো হতো না? আমার মনে হয় একটু লাইন করে দেন। দেখুন, আমি এগুলো কিন্তু অ্যারেঞ্জমেন্ট কিচ্ছু করিনি। আমি এসে জানতে পারছি সব শাড়ির ব্যবস্থা করেছে, ইফতারের ব্যবস্থা করেছে। আমার অত টাকা পয়সা নাই, এরাই সব ম্যানেজ করেছে। আমি জনসংখ্যা মানুষের শুনবো, কথা সমাধানের চেষ্টা করব, এরাই করেছে। ইফতারের কি ব্যবস্থা করেছে। আপনারা যদি মানে লাইন দিয়ে, তাহলে একটু 10 বাজে, 10 মিনিট পরে লাইনটা দিতে বলে মনে করিয়ে দেবে। তো সুপ্রিম কোর্টে আমিও গিয়েছি। দুটো তিনটে বিষয় আপনাদের ভাবতে হবে ভালো। নওশাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছে, মমতা ব্যানার্জিও সুপ্রিম কোর্টে গিয়ে উকিল সেজে
আর্গুমেন্ট করেছে। কিন্তু আমাদের প্রশ্ন ছিল এসআইআর নিয়ে একটা সর্বদলীয় বৈঠক ডাকা হোক, মমতা ব্যানার্জি ডাকুক রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে, যত রাজনৈতিক দল আছে, যে বাংলার এই এসআইআর এর নামে যে তখন আমি লজিক্যাল ডিসক্রিপেন্সি ছিল, যখন যৌক্তিক অসঙ্গতি যখন ছিল, লজিক্যাল ডিসক্রিপেন্সি যখন ছিল, তখন আমি বার্তা দিয়েছিলাম যে এই এলডির নামে যেভাবে নাগরিককে হয়রানি করা হচ্ছে, এই হয়রানি বন্ধের জন্য একটা সর্বদলীয় বৈঠক হোক। অর্থাৎ পশ্চিমবাংলা যত রাজনৈতিক দলেরা আছে এক জায়গায় বসুক, এর ডাকটা মমতা ব্যানার্জি দিক। এটা থেকে এই কারা কথা বলছে এত, এটা থেকে উতরাবো কিভাবে? কিন্তু মমতা ব্যানার্জি সে কাজ করেননি। তারপরে প্রস্তাব কি ছিল আমার? তিনটে প্রস্তাব দিয়েছিলাম। ও আস্তে কথা বলতে বলো না। তিনটে প্রস্তাব ছিল। আর একটা কি প্রস্তাব ছিল? যে পশ্চিম বাংলা সরকার সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করুক। আপনারা শুনলে অবাক হবেন বা দেখেছেন, পশ্চিম বাংলা সরকারের মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে গিয়ে লাপালাপি করেছে, কিন্তু পশ্চিম বাংলা সরকার সুপ্রিম কোর্টে মামলা করেনি। এটা বুঝতে হবে। পশ্চিম বাংলা সরকার সুপ্রিম কোর্টে মামলা করা মানে 10.5 কোটি মানুষ কিন্তু মামলাটা করেছে। আর মমতা ব্যানার্জি মামলা করা মানে সিঙ্গেল মানুষের মামলা। নওশাদ সিদ্দিকী মামলা করা মানে সিঙ্গেল মানুষ মামলা করছে। 10.5 কোটি মামলার যতটা গুরুত্ব, সিঙ্গেল মানুষের মামলা করার গুরুত্ব কি একই হতে পারে? আপনারা আওয়াজ দেন। তাহলে স্বাভাবিকভাবে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল যদি সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করতে, এর ফিডব্যাক আরো বেশি হতো, ইম্প্যাক্ট বেশি হতো। কিন্তু সব করছে, লাপালাপি করছে, সব করছে, পশ্চিম বাংলা সরকার মামলা করতে যাচ্ছে না। এখানেই বড় রহস্য। চোরদেরকে বাঁচানোর জন্য ইডি সিবিআই না তদন্ত করে, এর হাত থেকে বাঁচার জন্য ডক্টর অনিকেত মাহাতো তার পোস্টিং নিয়ে কলকাতা হাইকোর্ট ডক্টর অনিকেত মাহাতোর পক্ষে রায় দিল। ওই অর্ডারটাকে পছন্দ হয়নি রাজ্য সরকারের। ওই অর্ডারকে চ্যালেঞ্জ করে কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করছে একটা ডাক্তারের পোস্টিং আটকানোর জন্য। আর পশ্চিম বাংলার এত মানুষের লজিক্যাল ডিসক্রিপেন্সির পরে অ্যাডজুডিকেশনের এই সমস্যা হচ্ছে, এই সমস্যা সমাধানের জন্য তিনি কেন সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের হয়ে মামলা করছে না? এটা বুঝতে হবে কেন এটা হচ্ছে না। এটা একটা আতঙ্কের পরিবেশ তৈরি করা হবে। আতঙ্কের পরিবেশটা কেন তৈরি করা হবে? 2026-এর নির্বাচনী বৈতরণীটা পার করতে হবে। কিভাবে? পুরো যুক্তি করে রেখেছে, পুরো যুক্তি করে রেখেছে। আমি আপনাদের বলছি, মিলিয়ে নেবেন। 2021 সালে বিজেপি তৃণমূল মিলে যুক্তি করেছিল এনআরসি সিএ করে দেশ থেকে তাড়িয়ে দেব, বলেনি ভাই? ভাঙড়ের মানুষ শুধু এই টপটাকে গেলেনি, রাজ্যের মানুষ কিন্তু এই টপটাকে গিলে নিয়েছিল, তাই না? আজকে ভাঙড়ের মানুষ যে সঠিক তার প্রমাণ রাজ্যের মানুষ দিচ্ছে। ভাঙড়ের মানুষকে নিজের সার্টিফিকেট দিতে লাগবে না। ওই নটোরিয়াস ক্রিমিনালকে মমতা ব্যানার্জি সার্টিফিকেট দেবে, আমরা দেবো না, আমাদের দিতে লাগে না। তাই ভাঙড়ের মানুষের সার্টিফিকেট রাজ্যের মানুষ দিচ্ছে। 2021-এ নির্বাচনের সময় কি হয়েছিল? বিজেপি বলছিল এনআরসি সিএ করে দেশ থেকে তাড়িয়ে দেবে। আপনার আমার বাড়ির লোকেরা ভয় পাচ্ছে, ওরে বাবা এইবারটা কিছু করার নেই, এইবারটা বামেদের আইএসএফ কে ভোট দেব না, তৃণমূলকে ভোটটা দিয়ে বিজেপিকে আটকাতে হবে। এই গল্প হয়েছে তো ভাঙড় ছাড়া সারা রাজ্যে। সুজাপুর, মোথাবাড়ি, ডোমকল, রানীনগর, হরিয়ারপাড়া, পাঁচলা, দেগঙ্গা, আমডাঙ্গা, যেখানেই দেখবেন ভোট সব মাইনরিটি মুসলিম ভোট, কিন্তু ম্যাক্সিমাম তৃণমূলের দিকে গিয়েছিল। কারণ সিএ করে দেশ থেকে তাড়িয়ে দেবে বিজেপি বলেছে, আর বিজেপিকে আটকানোর জন্য নাকি তৃণমূল বলছে আমরা থাকতে তাড়াতে দেব না। আর আমি তখন কি বলেছিলাম? অমিত শাহ কেন, মোদিজির পূর্বপুরুষের ক্ষমতা নেই কোনো একজন ভারতীয়কে দেশ থেকে তাড়াবার। পেরেছে? মালদার একটি ছেলেকে পেল অর্ডার দিয়ে বাংলাদেশের সীমানায় পাঠিয়ে দিয়েছিল পারে, কেউ হই হই করেনি। আমি ওর বাড়ি পৌঁছে গিয়েছিলাম, খোঁজ নিয়ে দেখুন বাড়ি পৌঁছানোর 1 সপ্তাহের মধ্যে বাড়িতে ফিরে এসছে। এটাই হচ্ছে আইএসএফ এর পাওয়ার। খোঁজ নিয়ে দেখবেন
এই পৌঁছে গেছিলাম ওর বাড়িতে। তাহলে আপনারা বলুন, এই 5 বছরে কজনকে দেশ থেকে তাড়িয়েছে সিএনআরসি করে? কিন্তু ভোটটা তো পার করে নিয়েছে। এই নির্বাচনের ভোটটাকে পার করার মূল অস্ত্র থাকবে একটাই, কি সেটা? এসআইআর। দেখেছো, নামের নাম বাদ দিয়ে দিচ্ছে। অমুক ক্ষমতায় আসলে তোমাদের সবার বাদ দিয়ে দেবে, আমি ক্ষমতায় থাকলে বাদ দিতে পারবে না। এখন ক্ষমতায় কি আছে ভাই? তাহলে এখন বাদ দিচ্ছে কিভাবে? এখন তো ক্ষমতায় আপনি আছেন। এই আমাদের এতে কাজল পণ্ডিত, আমাদের ভাঙড়ে আমি ফোন করেছিলাম, যোগাযোগ করছি, আমি ফোনে পাইনি। গতকাল কি ফোন করেছি, বাড়িতে লোক পাঠাবো শানপুকুরে। জয়নাল আবেদিন ক্ষমতায় তো আছে, তারপরেও তাহলে তার নামটা বাদ ডিলিট হলো কেন? আবার ক্ষমতায় আসলে নাম রেখে দেবো, সেই এনআরসি সিএ করে দেশ থেকে তাড়িয়ে দেবার গল্প হবে, এটা প্ল্যান করে। আর ওইদিকে নামগুলো ইচ্ছাকৃতভাবে ডিলিট করানো হয়েছে, সব ডকুমেন্টস থাকার পরেও অ্যাডজুডিকেশনে কেন দিয়েছে? ভয় দেখাতে হবে। বিজেপি কি বলবে? আমাকে ভোটটা দাও, অ্যাডজুডিকেশন গুলো সব ডিলিট মেরে দেবো, ওতে বেশিরভাগ মুসলমান আছে, ওদেরকে জব্দ করব। একটা শ্রেণীর মানুষের ভোট নেওয়ার চেষ্টা করবে। আর তৃণমূল কি করবে? এরা ওরা নাম বাদ দিয়ে দিচ্ছে, আমাকে না ভোট দিলে কিন্তু নাম টোটাল বাদ পড়ে যাবে, এই গল্প শোনাবে। তাই আমি আপনাদের বলি, সত্যিকারের অর্থে যদি আমি ভোটারদের পক্ষে থাকি, তাহলে আমার অবস্থান ক্লিয়ার হবে, আগে সমাধান পরে নির্বাচন। তাই তো নাকি ভাই? আমি যদি ভোটারদের কথা ভাবি, আমাকে একটা আওয়াজ তুলবো আমরা, আগে সমাধান করো পরে নির্বাচন করে হবে। কারণ ভোটারদের জন্যই তো নির্বাচন। একটা হেভি অংশের ভোটার যদি ভোটে অংশগ্রহণ করতেই না পারে, তাহলে গণতন্ত্রের উৎসব সম্পূর্ণ হবে কি ভাই? তাহলে আমার মনে পাপ নয়, আমি প্রকাশ্য ঘোষণা করছি এবং নির্বাচন কমিশনের অফিসে গিয়ে জানিয়ে এসেছি, আগে 60 লাখের সমাধান করতে হবে, তারপরে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করতে হবে। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ থেকে কি একথা একবারও শুনেছেন আপনারা? শুনেছেন? উনি কিন্তু ধর্নায় বসেছেন, কবিতা আওড়েছেন, অনেক বুদ্ধিজীবীদের খুঁজে পাওয়া যাচ্ছিল না, মার্কেটে বুদ্ধিজীবী শেষ হয়ে গিয়েছিল, মার্কেটে নিয়ে আবার নতুন করে খুঁজে পেলাম। তারা অনেক কথা বললেন, মমতা ব্যানার্জির মুখ থেকে একবারের জন্য শুনলাম না আগে সমাধান পরে নির্বাচন। আপনাদের বলবো, এই আওয়াজটা তুলতে হবে সমাজের প্রত্যেকটা স্তর থেকে। নওশাদ সিদ্দিকীর নাম অ্যাডজুডিকেশনে আসেনি, আমি যদি চুপ করে থাকি ভুল হবে। আর আপনার নাম অ্যাডজুডিকেশনে এসেছে, আপনার হয়ে যদি আমি কথা না বলি, আগামী দিন কিন্তু আমার উপরে কোপ পড়বে। আজকে অ্যাডজুডিকেশনের কোপ আপনার উপরে পড়েছে, কালকে অন্য কিছু কোপ আমার উপরে পড়তে পারে। তাই আপনার অ্যাডজুডিকেশন হয়েছে 60 লাখ নয়, এটা বুকে ব্যথা দিয়েছে 7.5 কোটি ভোটারের। যে 7 কোটি যে ভোটার আছে প্লাস ভোটার আছে, প্রত্যেকটা ভোটারের বুকে ব্যথা দিয়েছে। সুতরাং আওয়াজ গলায় গলা মিলাতে একসাথে থাকবো আমরা, এটাই যতক্ষণ না পর্যন্ত সমাধান হচ্ছে, নির্বাচন নির্ঘণ্ট ঘোষণা করা যাবে না। আর যদি নির্বাচনে নির্ঘণ্ট অপদার্থ ব্যর্থ বিজেপি সরকার ইলেকশন কমিশনকে চাপ দিয়ে করায়, তাহলে ভোটাভুটিতে অংশগ্রহণ করা যাবে না যারা জনগণের পক্ষে থাকে। পশ্চিম বাংলার এই মুহূর্তে অফিসিয়ালি সবথেকে বড় রাজনৈতিক দলটার নাম কি? তৃণমূল কংগ্রেস। তাহলে তৃণমূল কংগ্রেসের প্রথম কাজ কি হবে? একটু 5 মিনিট দাও, 5 মিনিট দাও, 5 মিনিট দাও, এটা শুনে নাও, এটা শুনে নাও, শোনার পরে লাইন করবে। একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আমি তো বলছি আমি ভোট গ্রহণ করব না। নওশাদ সিদ্দিকী বা আইএসএফ যদি ভোটাভুটিতে অংশগ্রহণ না করে, এটা কি ইম্প্যাক্ট পড়বে সেভাবে? কারণ এই 50, 60টা, 70টা, 80টা সিটে কন্টেস্ট করবে এবারে হয়তো। আর যদি তৃণমূল কংগ্রেস বলে
যে যতক্ষণ না সমস্যার সমাধান হচ্ছে ভোট বয়কট করব। সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়ে বসবে না ভাই? কি বলছি বুঝতে পারছেন? একটু বোঝার চেষ্টা করুন। মাইকের আওয়াজ যাচ্ছে, তৃণমূল পরিবারের অনেকজনের অ্যাডজুডিকেশনের নাম এসেছে, তাদেরকেও বলছি ডিভোটার করার চক্রান্ত চলছে। কারণ হাতির দাঁত যেটা দেখিয়েছিল আর এখনের মধ্যে বিস্তর তফাৎ। আমি তখন বলেছিল খেয়াল আছে, যারা ম্যাপড হয়ে যাবে, অর্থাৎ 2002 এর এসআইআর লিস্টে সরাসরি যাদের নাম আসবে তারা কোনো আর অসুবিধা নাই, কোনো কাগজ লাগবে না বলেছিল না? সেটা ভরসা সবাই করেছিলাম, ফর্ম ফিল আপ করে জমা দিয়েছিলাম। যার 2002 এর ভোটার লিস্টে নাম আসেনি, তার পিতা মাতা দাদু দাদি চারজনের কারো একজনের নাম এসে গেল, তার অন্য কোনো কাগজ লাগবে না, এটা বলেছিল তো, আমরা ঘোষণাও দিয়েছিলাম। কিন্তু এখন দেখছি যত দিন যাচ্ছে নতুন নতুন আইনের ফ্যাঁকড়া বার করছে। এই লজিক্যাল ডিসক্রিপেন্সি, এই মুহূর্তে 12টা রাজ্যে এসআইআর হয়েছে, কোন রাজ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম নাই, কোন রাজ্যে অ্যাডজুডিকেশনের নাম নাই। তাহলে পশ্চিম বাংলায় নতুন নতুন ফ্যাঁকড়া বার করছে পশ্চিম বাংলার মানুষকে হয়রানি করার জন্য। আর হয়রানির হাত থেকে মুক্তি দেওয়ার দায়িত্ব কার? রাজ্য সরকারের। তাই এই মুহূর্তে রাজ্য সরকার যদি সত্যিকারের অর্থে ভোটারদের পাশে থাকে, তাহলে ঘোষণা দেওয়া দরকার, যতদিন না পর্যন্ত এ সমস্যার সমাধান হচ্ছে ভোটাভুটিতে অংশগ্রহণ করব না। যদি মমতা ব্যানার্জি এই ঘোষণা দেয়, মমতা ব্যানার্জির পাশে কেউ থাকুক আর নাই থাকুক, নওশাদ সিদ্দিকী বাংলার জনগণের স্বার্থে মমতা ব্যানার্জির পাশে দাঁড়াবে। এই জন্য আমি ভোটারদের কথা ভাবি, আমি আমার নিজস্বতা ক্ষমতার কথা ভাবি না। তাই আপনাদের বলবো, রাস্তাঘাটে উঠতে বসতে, লেদার কমপ্লেক্সে কাজে যান, মিনাখাই কাজে যান, মালঞ্চে কাজে যান, কলকাতায় সবজি বিক্রি করতে যান, যেখানেই যান একটাই আওয়াজ তুলুন, একটাই কথা বলুন যে রাজ্য সরকারের যিনি প্রধান আছেন, সরকারের যিনি প্রধান আছেন, তাকে ঘোষণা দিতে হবে যে এই যতক্ষণ না সমস্যা সমাধান হচ্ছে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা যাবে না। তাহলে তো দুধকে দুধ পানিকে পানি হবে ভাই। তাহলে যদি ওটা উনি ঘোষণাই করে দেন, তাহলে আর ভয় দেখিয়ে ভোটটা কিভাবে নেবে? ভোট ধরা কল, এসআইআরটা ভোট ধরা কল। আমার পুরাতন রেকর্ড আপনারা বার করে দেখতে পারেন, আমার ইউটিউবে যারা লাইভ দেয় পুরাতন রেকর্ড বার করে দেখতে পারেন। 2 মাসের আগে রেকর্ড দেখুন, বলেছিলাম এনআরসি সিএ যেমন ভোট ধরা কল, এসআইআরও ভোট ধরা কল বলেছিলাম। আর আজকে প্রমাণ হচ্ছে তো। আর দেখেন এইবারে নির্বাচনের বৈতরণী এটাতে পার করবে। তৃণমূলের দুর্নীতি, তৃণমূলের চুরি, তৃণমূলের অন্যায়, আনিসকে খুন, তিলোত্তমাকে খুন, তামান্নাকে খুন, সব ভুলে যাবে। হসপিটালে গেলে ডক্টর নাই, ঔষধ নাই, সব ভুলিয়ে দেওয়া হবে। শুধুমাত্র মাথায় ঢুকিয়ে দেওয়া হবে তৃণমূলকে যা জিতাতে পারলে সবার ভোটার লিস্ট থেকে নাম কেটে যাবে। আমি আপনাদের বলছি, ভাঙর যে পথ দেখিয়েছে, রাজ্যের মানুষ চাতক পাখির মতো এখন চেয়ে আছে। ভোটের নির্ঘণ্ট ঘোষণা হবে, বিজেপি আর তৃণমূল বিজেমূলকে বাংলা ছাড়া করবে। আমরা যারা এখানে আছি, আমার গলায় যদি বন্দুকও ধরো, আমি বিজেপিকে ভোট দেবো? এই দেবো ভোট? দেওয়ার কোনো প্রশ্ন আসছে না। কিন্তু পশ্চিম বাংলায় এই বিজেপিকে নিয়ে এসে যে চাষবাস করেছে, তাকে ভোট দেবো কিভাবে? তৃণমূল কংগ্রেস আছে, বিজেপির বাড়বাড়ন্ত তৃণমূলের জন্য। শুভেন্দু অধিকারী যেভাবে রাত দিন মুসলমানদেরকে গালিগালাজ করছে, কুকথা বলছে, শুভেন্দু অধিকারীকে ধরে তো জেলের মধ্যে রাখা দরকার। আমরা ওয়াকাফকে বাঁচাতে রাস্তায় নামলাম, আমাদের নামে মিথ্যা মামলাতে আমাদের অনেককে জেল খাটালো ভাই মমতা ব্যানার্জি। যে শুভেন্দু অধিকারী, আমরা হকের জন্য নেমেছিলাম, আর যে শুভেন্দু অধিকারী রাত দিন মুসলমানদেরকে গালিগালাজ করছে, শুধু তাই নয়, কলকাতা পুলিশের প্রাক্তন সিপি স্যার, নামটা কি ছিল? আরে এর আগে যে সিপি স্যার ছিলেন ভুলে গেছিলাম, হ্যাঁ, মনোজ বর্মা স্যারকে খারাপ ভাষায় গালি দিয়েছিল, খেয়াল আছে?
ধরে তোকে জেলের মধ্যে রাখা দরকার ছিল, করেছে? করবে না। কারণ শুভেন্দু অধিকারীকে যদি ধরে জেলের মধ্যে রেখে দেয়, আপনাকে ভয়টা দেখাবে কি? আর আপনাকে ভয়টা না দেখালে মমতা ব্যানার্জির পকেটে ঢুকে থাকবে কি? এটা পুরো প্ল্যান মাফিক চলছে। এখন প্রশ্ন হচ্ছে এর থেকে উতরাবো কি করে সমস্যা থেকে, তাই না? সমস্যা থেকে উতরাবো কে? সব থেকে বেশি গাড্ডা এই মুহূর্তে যিনি ফেলেছেন আমাদেরকে, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। আমি প্রমাণ দিয়ে দেবো, প্রমাণ দিয়ে দেবো। চোরে সারদার হাত থেকে বাঁচার জন্য কপিল সিব্বলজি অ্যাডভোকেট সুপ্রিম কোর্টে, ভালো করে বোঝার চেষ্টা করুন। এই চোরেদেরকে বাঁচানোর জন্য অভিষেক মানু সিংভির মতো বড় বড় অ্যাডভোকেটকে দান করাচ্ছে চোরেদেরকে বাঁচানোর জন্য। আর যেখানে পশ্চিম বাংলার 7 কোটির বেশি ভোটার, 10.5 কোটি মানুষের চিন্তা, সেই সময় আমি কোন উকিলকে খারাপ বলবো না, কিন্তু অভিষেক মানু সিংভি বা কপিল সিব্বলজিদের মতো সিনিয়র মোস্ট অ্যাডভোকেটদেরকে দাঁড় করাচ্ছে না। দেখুন, এর আগের একটা অর্ডার করেছিল, বা এটা আইন, আপনার নাম থাকবে কি থাকবে না এটা ডিসিশন কে নেবে নিতে জানেন? আমরা ভিডিও, জয়েন্ট ভিডিও জানেন তো, ওটাই হয়ে গেছিল ইআরও, ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, অ্যাডিশনাল ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার। কটা বাজে গো? এই কটা বাজে? হ্যাঁ, আচ্ছা, আমি আর 5 মিনিট বলবো, এর উপর অসুবিধা নেই তো? কারণ জেনে রাখা দরকার, আপনার ভোটার লিস্টে নাম থাকবে না, বাতিল হবে, এটা কার উপরে নির্ভর করছিল? ইআরও, ইআরও বা এইআরওটা কারা? ভিডিও, জয়েন্ট ভিডিও, এই লেভেলের অফিসাররা। কার আন্ডারে ছিল? রাজ্য সরকারের আন্ডারে। কিন্তু উনি কালো জামা পরে সুপ্রিম কোর্টে গিয়ে এমন হম্বি তম্বি করলো, এখন পুরো ঘেটে খ হয়ে গেছে। কারণ ইআরও, এইআরওরা যদি নাম ডিলিট করতো, পরে একটা অপশন ছিল ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার, ডিএম এর কাছে আপনি ফার্স্ট অ্যাপিল করা। ওখানেও যদি নাম ডিলিট হয়ে যেত, চিফ ইলেকট্রাল অফিসার, সেখানে গিয়ে আপনি অভিযোগ করতে পারতেন। এখন সব রাস্তা বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে এখন বলছে শুধু বিচারপতিরা বলবে। বুঝতে পারছেন কি? 3টে রাস্তা বন্ধ করলো। কার জন্য বন্ধ হলো? ওই কালো কোট পরে সুপ্রিম কোর্টে গিয়ে হাত ছুড়াছুড়ি করার জন্য। উনি যদি না গিয়ে ওই অভিষেক মানু সিংভি বা কপিল সিব্বলদের মতো বা সিনিয়র মোস্ট যে অ্যাডভোকেট গুলো ছিলেন, তাদেরকে দাঁড় করাতেন, আমার মনে হয় এই দিন দেখতে হতো না। এখন গাড্ডাই ফেলে দিয়েছে। কোথায় ফেলেছে? গাড্ডাই ফেলেছে। গাড্ডাই কেন ফেলেছে সেটাও মনে রাখবেন আপনারা। গাড্ডায় আপনাদের ফেলা হয়েছে। অনেক সময় দেবে রাস্তা খারাপ হয়ে গেলে কুচো দেয় না, ইট ভাঙা দেয় না, টেম্পোরারি ওই রাস্তাটাকে কি করার জন্য? সংস্কার, টেম্পোরারি সময়ের জন্য। আরে লোড গাড়ি যাবে, বড় গাড়িটা ক্ষতি হয়ে যেতে পারে, তার জন্য আপনাদেরকে ওই কুচো হিসাবে আজকে ব্যবহার করছে, ওই প্লেন করার জন্য। মুখ্যমন্ত্রী যাবে তার গদিতে, আপনাকে ওই গাড্ডায় ফেলে রাখার জন্য। বুঝতে পারছেন কি বলছি? এ কথা বলেই তো আমার উপর রাগ। ওটা তো পূরণ করতে হবে। তাহলে আমাদের করণীয় কি? খুব তাড়াতাড়ি, গতকাল কি আমার সাথে বেশ কিছু সমাজ সচেতন, শিক্ষিত, ইন্টেলেকচুয়াল পার্সনদের সাথে কথা হয়েছে। তারা ডাক দিচ্ছে, আমি তাদের ডাকে বলেছি সাড়া দেব। আমার মতো অনেকের কাছে তারা যাচ্ছে। খুব তাড়াতাড়ি এই অ্যাডজুডিকেশন নিয়ে কলকাতার রাজপথে আমরা যাব। প্রস্তুত আছেন তো নাকি? শুধু এই 60 লক্ষ মানুষ নয় যারা অ্যাডজুডিকেশনের নাম এসেছে, ওই 60 লক্ষ নয়, ওই 60 লক্ষর সাথে আরো 1,60,00,000 মানুষকে কলকাতার রাজপথে যেতে হবে। প্রস্তুত আছেন তো? যতক্ষণ না পর্যন্ত, যেটা সাবজুডিস ম্যাটার হয়ে গিয়েছে, সাবজুডিস ম্যাটার হয়ে গেছে, 2-3টে বিষয় যত মাথা কলকাতায় দেখাতে পারবো, দিল্লির দেশ ইম্প্যাক্ট তত পড়বে। বুঝতে পারছেন কি বলছি? এবং যে আপনাদের আরেকটা কথা বলি, বিচারপতিরা আপনার কাগজ বলছে চেক করবে। এবার আপনি কি সেখানে উপস্থিত আছেন?
আমি তো বিচারাধীন, তাহলে আমার হয়ে আর্গুমেন্ট করার কি আর জায়গা থাকছে? এই অপশন নেই, আমরা এটার বিরোধিতা করছি। আপনি যে লজিক্যাল ডিসক্রিপেন্সির সময় কিছু কাগজ জমা দিয়েছেন তো ভাই, দিয়েছি তো আমরা, সেই কাগজগুলো ছিঁড়ে নিয়ে যদি বিচারপতির সামনে শুধু ফর্মটাই জমা দেয় বা নোটিশের কপিটা জমা দেয়, তাহলে কি হবে? বিচারপতি দেখবে কোনো ডকুমেন্টস নেই, চলো রিজেক্ট। হতে পারে তো? হতে পারে কি পারে না ভাই? কারণ এ বলে এক গাড্ডা পূরণ করার জন্য আপনাকে আমাকে ব্যবহার করবে। এর গাড্ডা হয়ে গেছে, মুখ্যমন্ত্রী নিজের গদিতে পৌঁছাতে পারবে না, এখন আমাকে গাড্ডা পূরণ করতে হবে। গাড্ডা পূরণ করার জন্য তা আছে তো নওশাদ সিদ্দিকীরা, বুঝতে পারছেন?